ঘড়ির কাঁটায় রাত ৮টার এবং রাত ৮টা মানে জবাব চায় বাংলা ময়ূকের সঙ্গে আজ দুজন ব্যক্তি, দুজনেই হাই প্রোফাইল পলিটিশিয়ান, দুজনকে নিয়ে জবাব চায় বাংলায় কাটা ছেঁড়া। এবং এমন একটা সময় এই বিতর্কটা আমি করছি যে সময় রাজ্য রাজনীতিটা বদলে যাওয়ার সম্মুখ সম্ভাবনা রয়েছে। শুধু রাজ্য রাজনীতি নয়, দেশের রাজনীতি এবং দেশ এবং রাজ্যের রাজনীতি যে বদলে যেতে পারে সেটা রিফ্লেকশন বোধহয় বিশ্ব রাজনীতিতে আমরা দেখতে পাচ্ছি। একটাই বিষয়, জনবিন্যাস বদলে যাওয়া, অর্থাৎ ডেমোগ্রাফিক চেঞ্জ। একটি রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ হিমন্ত বিশ্ব শর্মা এবং একটি রাজ্যের বিরোধী দলনেতা অর্থাৎ শুভেন্দু অধিকারী এবং হিমন্ত বিশ্ব শর্মা দুজনের বক্তব্য নিয়ে আজ জবাব চায় বাংলা। খুব নির্দিষ্টভাবে হিমন্ত বিশ্ব শর্মা বললেন জীবন মরণ সমস্যা এটা এবং এই সমস্যা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সমস্যাটা কি? জনবিন্যাস বদলে যাচ্ছে তিনটে রাজ্যের, ভারতের তিনটে রাজ্যের জনবিন্যাস বদলে যাচ্ছে, অসম, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড। ত্রিপুরাতেও ভীষণ ভীষণ ফাস্ট এই জনবিন্যাস অর্থাৎ ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে। অর্থাৎ বিহার এবং ঝাড়খণ্ডে আগে যেভাবে লোকে কথা বলতো, যেভাবে লোকে পোশাক আশাক পরতো, যেভাবে লোকে পড়াশোনা করতো, যেভাবে যাদের সংস্কৃতি, খাবার দাবার, ফুড হ্যাবিট, এই সমস্ত কিছু বদলে গেছে, নির্দিষ্ট একটি কারণে বদলে গেছে। অসমেও বদলে গেছে, অহমিয়াদের কথা বলা, অহমিয়াদের চারপাশের যে জনবিন্যাসের যে প্রবাহমানতা, এই সমস্ত কিছু বদলে গেছে এবং বাংলাতেও সেটা নাকি হয়েছে। অসমে তো এমনকি 14-15টি জেলাতেই মাইনরিটিরা হয়ে গেছে হিন্দু, অর্থাৎ হিন্দু হয়ে গেছে মাইনরিটি। এবং বাংলাতেও শুভেন্দু অধিকারী ঠিক একই কথা বলছেন। আমি ভেঙে ভেঙে আজ এই প্রশ্নগুলো করব, কি কি প্রশ্ন করব আগামী কয়েক মিনিটেই সেই প্রশ্নের উত্তরগুলোও আমরা খুঁজে পাবো। কিন্তু শুরুতেই হিমন্ত বিশ্ব শর্মা ঠিক কি বলেছেন এবং আতঙ্কটা কেন তিনি প্রকাশ করছেন, বলছেন জীবন মরণ সমস্যা, একবার শুনে নিই। असम, बंगाल, झारखंड, यही प्रदेशों में, पूर्व भारत का यही सारे प्रदेशों में डेमोग्राफी फास्ट चेंज हो रहा है, इंक्लूडिंग त्रिपुरा। असम में आज मुस्लिम पॉपुलेशन 40% हो चुका है और ये 40% में 3 और 4% होगा जो ओरिजिनल असमीज मुसलमान है। बाकी 36% मुसलमान है जो बांग्लादेश का रंगपुर, मयमनसिंह और सिलेट जिला से माइग्रेट करते हुए असम में आया है पोस्ट इंडिपेंडेंस। हमारे असम में हिंदू मेजोरिटी जितना जिले थे, आउट ऑफ दैट टुडे 12 से 14 जिला में हिंदू आज माइनॉरिटी हो चुका है। त्रिपुरा में डेमोग्राफी चेंजिंग वेरी फास्ट, असम में डेमोग्राफी बहुत स्पीड से चेंज हो रहा है, बंगाल में स्पीड में चेंज हो रहा है। अभी बंगाल से झारखंड और बिहार में उसका इम्पैक्ट साफ दिखाई देते हैं। आज ये हमारे हिंदू के लिए और जो भारत का ओरिजिनल मुसलमान है, मैं इसको थोड़ा सा, एक हिंदू बोलने से आजकल लोग बोलते हैं आप कम्युनल है, मैं ये बोलना चाहता हूं कि भारत का हिंदू और जो ओरिजिनल मुसलमान है सबके लिए आज ये बहुत बड़ा खतरा बना हुआ है और अभी इसको एक वोट बैंक बनाने का कोशिश हो रहा है। ये और ज्यादा खतरा का विषय बन चुका है। তিন রাজ্যে সংকটে হিন্দুরা এবং তার পাশাপাশি শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনাবো। কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা যেটা হিন্দিতে তিনি বললেন 40% যে মুসলিম পপুলেশন বৃদ্ধির কথা বললেন, তার মধ্যে কিন্তু খুব উল্লেখযোগ্যভাবে হিমন্ত বিশ্ব শর্মা বারবার একটা কথা বলছিলেন যে বাংলা বা অসমের যারা হিন্দু সম্প্রদায় বা অসম বা বাংলার যারা মুসলিম সম্প্রদায়, মানে আদি হিন্দু বা মুসলিম যারা একেবারে বিহারের বাসিন্দা দীর্ঘদিন ধরে, বাংলার বাসিন্দা দীর্ঘদিন ধরে, তারা পর্যন্ত সংকটে, তারা পর্যন্ত বিপন্ন। কারণ বিদেশিরা এসে তাদের চাল, ডাল, তেল, নুন, চাকরি সবকিছু খেয়ে নিচ্ছে। অর্থাৎ বাংলার যারা দীর্ঘদিন ধরে বাংলায় যারা কোনো একটা সময়ের পর থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে এই বাংলারই বাসিন্দা যারা, তারাও সংকটে এই মুহূর্তে। অহমিয়া মুসলিম যারা, তারাও সংকটে।
ত্রিপুরী বা ত্রিপুরার মুসলিম যারা তারাও সংকটে, কারণ বাংলাদেশ থেকে ঝাঁকে ঝাঁকে রোহিঙ্গা বা বিদেশিরা এসে তাদের জল, জমিন, জঙ্গল, খাবার দাবার, চাকরি সবকিছু কেড়ে নিচ্ছেন এবং এতে সবচেয়ে বিপন্ন যারা হয়ে পড়ছেন তারা হলো হিন্দু সম্প্রদায়। অর্থাৎ তিনটে রাজ্যে হিন্দুরা সবচেয়ে বিপন্ন হয়ে যাচ্ছে, বাংলায় তো বটেই। হিমন্ত বিশ্ব শর্মার এই কথা এবং তারপরে শুভেন্দু অধিকারী, আর শুভেন্দু অধিকারী আবার বলছে না, দুটো কথা বাংলার রাজনীতিকে নাড়িয়ে দিতে পারে। শুভেন্দু অধিকারী হিমন্ত বিশ্ব শর্মাকে সমর্থন জানিয়ে দিলেন এবং সমর্থন করে যে কথা বললেন সে কথা আরো ভয়ঙ্কর। একবার শুনে নি শুভেন্দু অধিকারী কি বললেন। সাপ্লাই লাইন হচ্ছে পশ্চিমবঙ্গ, মুসলিম নয়, রোহিঙ্গা। এ দেশি মুসলিমদের নিয়েও আমাদের কোনো বাপ ঠাকুরদা চার পুরুষ আছেন, তাদের সঙ্গে কি বিরোধ? বিরোধটা হচ্ছে দুটো ভাবতে হবে, শরণার্থী আর অনুপ্রবেশকারী। মতুয়ারা বা হিন্দুরা বাংলাদেশ ছাড়ছে শরণার্থীদের জন্য সিএ, আর যারা অনুপ্রবেশকারী, যারা বেড়াডিঙ্গিয়া আসছে, এবং মমতা ব্যানার্জি ৭২টা জায়গায় মানে কাঁটাতার লাগাতে দিচ্ছেন না রোহিঙ্গাদের ঢোকানোর জন্য, এরা হচ্ছে অনুপ্রবেশকারী। এবং পশ্চিমবঙ্গ হচ্ছে সাপ্লাই লাইন। এই যে সায়েন্স সিটি আছে না, এর সামনে বাসন্তী এক্সপ্রেস হয়ে এই রাস্তা দিয়ে সব ঢুকছে গোসাবা হয়ে এবং গোটা ভারতে ছড়িয়ে পড়ছে। ইন্দোরে সেক্স র্যাকেট এদের ধরা পড়ছে এরা, দিল্লির জাহাঙ্গীরপুরিতে দাঙ্গা ধরা পড়েছে এরা, হরিয়ানার নুতে আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী এলেন, সেই নুতে যে কমিউনাল ক্লাস হয়েছে সেখানে যারা অ্যারেস্ট হয়েছে দে অল আর রোহিঙ্গা, দে কেম ফ্রম বাংলাদেশ এবং দে মানে কেম ফ্রম ইউজ দ্য ল্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল। ইটস এ ভেরি অ্যালার্মিং, অর্থাৎ সংকটের মুহূর্ত। এবং এই সংকট সত্যিই কি ম্যানমেড বা কৃত্রিমভাবে তৈরি করা, না এই সংকটটা আসলে আটকানোর ভয়ঙ্করভাবে সুযোগগুলো হাতছাড়া করা হচ্ছে। আবারও বলছি, আমরা দেখেছি কাশ্যপ মুনির শঙ্করাচার্যের দেবভূমি কাশ্মীর, সেখানকার ডেমোগ্রাফি বদলাতে একটা সময় দেখা গেল সেখানকার কাশ্মীরি পণ্ডিত যারা তারাই গৃহহীন হয়ে পড়লেন। সেখানকার শুধুমাত্র কাশ্মীরি পণ্ডিত, কাশ্মীরের যারা প্রাচীন কাল থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষ, যারা কাশ্মীরিয়াতটা বুঝতেন, যারা গান বাজনা রুবাব নিয়ে থাকতেন, তাদেরকে একটা সময়ের পর থেকে অন্ধত্ব গোড়ামির দিকে ঠেলে দেওয়া হলো। কারা দিলেন আপনারা সবাই জানেন, কারা তাদের হাতে বন্দুক ধরিয়ে দিলেন, সন্তুরের জায়গায় কারা আসলে সেই বাদ্যযন্ত্রগুলোকে আগুনে পুড়িয়ে দিয়ে AK-47 ধরিয়ে দাও, কারা বলল এক রাতের নোটিশে বেরিয়ে যেতে হবে, যদি বেরিয়ে না যাও ধর্মান্তরিত হতে হবে। আমি আবারও বলছি, গোটা দেশ নয়, আজ আমরা যখন এই কথাগুলো বলছি, গোটা বিশ্ব এই মুহূর্তে ডেমোগ্রাফিক চেঞ্জ নিয়ে আলোচনা করছে। তারা বিরক্ত, তারা রাগত ভাবে ভোট দিতে যাচ্ছে। আফ্রিকায় একটা সময় যে ডেমোগ্রাফি ছিল, তাদের যে প্রাচীন সভ্যতা ছিল, সেই সভ্যতা বদলে গেছে। ইউরোপে যে সভ্যতা, যে ডেমোগ্রাফি, যে কথা বলা, যে পাড়া পড়শি খাদ্যাভাস, সেগুলো বদলে গেছে এবং মানুষ বিরক্ত একটা পয়েন্টের পরে এই শরণার্থীদেরকে নিয়ে। শরণার্থীদেরকে প্রথমে জায়গা দেওয়া হলো, তারপরে জায়গা দেওয়ার পরে তারা সেই জায়গাতে বাড়ি করলো, তারপরে একটা সময়ের পর যারা আদি বাসিন্দা তাদেরই বের করে দিল। বাংলায় বলা হচ্ছে রোহিঙ্গারা আসলে ঠিক সেই কাজটা করছেন। আমি এই হিন্দু সম্প্রদায় তারা নিজ ভূমে পরবাসী হয়ে যাচ্ছেন কিনা সেটা জানি না, কিন্তু আদমশুমারি বা সেন্সাস অন্য কথা বলছে এবং সেইটা ধরেই আসলে শুভেন্দু অধিকারীরা রাজনীতিটা করার সুযোগ পাচ্ছেন। কারণ এরকম ভাবে রাজনীতিটা ধর্মের ভিত্তিতে হয়ে আসছে এবং সেটাকে কোটা পলিটিক্সের নাম না দিয়ে আসলে বলা হচ্ছে ভোট ব্যাংক পলিটিক্স। এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে পশ্চিমবঙ্গে যেভাবে বাড়ছে মুসলিম পপুলেশন, তার যে হিসেব আপনার যদি দেখাই জনসংখ্যার হিসেবে 1991 সাল সেখানে 23%, 23.61%, কিন্তু 1951-এ ছিল 19.85, 19.85। 61 সালে
20%, 71 সালে 20.46%, 1981-তে 21.51%, 1991-তে 23.61%। কেন 91 দিয়ে শুরু করলাম তার অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বিতর্কের মধ্যে আপনারা জানতে পারবেন। 2001 সালে 25.25%, 2011-তে 27.01%, 2021-এ এখন অব্দি, আবারও বলছি আদমশুমারিতে জনগণনা অনুযায়ী এইটা এখনো মুখে বলা কথা, কিন্তু আমরা জানি না এই 30%টা এখনো এক্স্যাক্ট ফিগার কিনা, কিন্তু ধরে নেওয়া হয় সংখ্যালঘু সম্প্রদায় 30%। কিন্তু প্রশ্ন ঠিক এই জায়গাতেই, 30%-এর মধ্যে থেকে যারা আদি মুসলিম সম্প্রদায়, যাদের দাদা, পরদাদা, ঠাকুরদা, প্রপিতামহ, তার আগের সম্প্রদায়ের যারা পুরুষেরা ছিলেন, তারা এই বাংলাতে ছিলেন, ভালো ব্যাপার। কিন্তু এমন অনেকে আছেন যারা বাংলাদেশ থেকে এখানে চলে এসেছেন, যারা ওপার থেকে চলে এসেছেন, যারা মিয়ানমার থেকে চলে এসেছেন, বার্মা থেকে চলে এসেছেন। এটা বিপজ্জনক। এবং ঠিক সেই জায়গা থেকে আজ আমার 3টে প্রশ্ন, এবং 3টে প্রশ্ন দিয়ে আসুন আজকের বিতর্ক শুরু করা যাক। প্রথম প্রশ্ন এই মুহূর্তে, বাংলায় আদি হিন্দু মুসলিম সংকটে, শুধুমাত্র হিন্দু নয়, হিন্দু মুসলিম যারা আদি, যারা অনন্তকাল ধরে এই বাংলাতেই ছিল, আমরা অন্য কোথাও যাব না, আমরা এই দেশেতেই থাকবো, আমি বলছি তারাও সংকটে। আমি বলছি দিল্লির মুসলমান সম্প্রদায়ও হয়তো সংকটে। অসমের যারা অহমিয়া মুসলিম ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, তারাও হয়তো সংকটে, কারণ বিদেশিরা এসে তাদের ভাতটা খেয়ে নিচ্ছে। সুন্দরবন ধরে যেভাবে বিদেশিদেরকে ঢোকানো হচ্ছে, বাংলায় আদি হিন্দু মুসলিম সংকটে কি? এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এই মুহূর্তে ক্রমশ হিন্দু সংখ্যালঘু হচ্ছে। হিমন্ত বিশ্ব শর্মা বলছেন 12 থেকে 14টা জেলা অসমে আছে যেখানে একটা সময় হিন্দু মেজরিটি ছিল, আজ সেখানে হিন্দু মাইনরিটি হয়ে গেছে। শুভেন্দু অধিকারীও ঠিক একই কথা বলছেন, সেটা শোনাবো। বিভিন্ন জেলাতে যেখানে হিন্দুরা ডমিনেন্ট ছিল, অর্থাৎ তারা সংখ্যাগুরু ছিল, তারা সংখ্যালঘু হয়ে যাচ্ছে ক্রমশ। কেন তারা চলে যাচ্ছে, বিদেশে বসবাস করছে, কেউ জানে না। পাখিগুলো সব গেল কই এর মতন, হিন্দুরা সব গেল কই, হঠাৎ করে একদিন ভ্যানিশ হয়ে যাচ্ছেন তারা। ক্রমশ হিন্দু সংখ্যালঘু হচ্ছে। 2 নম্বর প্রশ্ন এবং 3 নম্বর প্রশ্ন এই মুহূর্তে আপনার স্ক্রিনে, রোহিঙ্গাদের বারবারন্ত বেড়েছে। রোহিঙ্গাদেরকে মানবিক জায়গা থেকে একটা সময় গোটা বিশ্ব রোহিঙ্গাদের প্রতি সহানুভূতিশীল ছিল, কিন্তু রোহিঙ্গাদেরকে একটা পয়েন্টের পর প্লেসমেন্টটাকে, যেভাবে চাকরির প্লেসমেন্ট হয় ঠিক সেভাবেই পকেটে পকেটে গোটা ভারতবর্ষে, বাংলাদেশ, আবারও বলছি বাংলাদেশ কিন্তু খুব স্ট্রিক্টলি এটাকে ডিল করছে। শেখ হাসিনা সরকার যেভাবে রোহিঙ্গাদেরকে ডিল করছে, মিয়ানমার সরকার বা সারা পৃথিবীতে কতগুলো সরকার আসলে রোহিঙ্গাদেরকে নিতে চায়। সমস্ত রোহিঙ্গা কেন বাংলায় এসে বসবাস করবে? তাদেরকে কেন কলোনি করে দেওয়া হবে? কেন তাদের উচ্ছেদ করা হবে না? কেন তাদের ভোট ব্যাংক বানানো হবে? আবারও বলছি, রোহিঙ্গাদের জন্য আদি অনন্তকাল ধরে যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ এই বাংলায়, এই অসমে, ত্রিপুরাতে, ঝাড়খণ্ডে, বিহারে রয়েছেন, যারা আমাদের মতন কথা বলেন, যাদের খাদ্যাভ্যাস আমাদের মতন, তাদেরকে পর্যন্ত এই রোহিঙ্গাদের জন্য হয়তো সরে যেতে হচ্ছে বা সংখ্যালঘু হয়ে যেতে হচ্ছে। আমি যারা রয়েছেন এই মুহূর্তে তাদের কাছে যাব একদম সরাসরি। সজল বাবু এই মুহূর্তে রয়েছেন, বিজেপি মুখপাত্র সজল ঘোষ, তার পাশেই রয়েছেন অম্বিকানন্দ মহারাজ, স্বামী অম্বিকানন্দজি রয়েছেন, প্রতিষ্ঠাতা বঙ্গীয় হিন্দু সেনা। অপরদিকে রয়েছেন কাশেম আলী, রাজনৈতিক কর্মী, এবং তার পাশেই রয়েছেন সুমন মুখার্জি অর্থনীতিবিদ। ম্যাডাম রয়েছেন সুকন্যা ভট্টাচার্য, আইনজীবী, এবং মানস ভট্টাচার্য লেখক আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রথমেই সজলদা আপনার কাছে যাই, এবং আপনার কাছে যাওয়ার ঠিক আগে শুভেন্দু অধিকারীর আরেকটা প্রতিক্রিয়া, আমি জানি না সেই প্রতিক্রিয়াটা রাজ্য রাজনীতিতে অনেক কিছু বদলে দিতে পারে, অনেক সমীকরণ বদলে দিতে পারে, কিন্তু শুভেন্দু অধিকারী পরবর্তীকালে বলেছেন প্রেস কনফারেন্সে যে আমার খুব খারাপ লেগেছিল এবং এখনও আমার খুব খারাপ লাগে যে যাদের জন্য আমি সবচেয়ে বেশি করার চেষ্টা করি, আজ থেকে নয়, যুব আন্দোলন করার সময় থেকে, তারা এখন আমাকে প্রশ্ন তুলে বলছে যে তুমি হিন্দুর দল করো, তোমরা এই করো ওই করো। এবং ঠিক সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারী সবকা সাথ সবকা বিকাশ, সেটাকে বদলে দেওয়ার কথা বলে দিলেন আজ। খুব বড় কথা বললেন, আমি জানি না এটা গোটা দেশে কি ইমপ্লিকেশন হবে, কিন্তু শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছিলেন একবার শুনবো। একসাথে লড়বো, তো সবাই মিলে লড়বো, আমরা জিতবো, হিন্দু বাঁচাবো, সংবিধান বাঁচাবো। আর বলবো, আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম,
আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না। বলবো जो हमारे साथ हम उनका साथ, जो हमारे साथ, जो हमारे साथ, जो हमारे साथ, हम उनका साथ, सबका साथ सबका विकास। बंद करो नो नीड संख्यालघु मोर्चा। ভালো থাকুন, জয় শ্রীরাম। সজলদা, আমি আজকে বিতর্ক বা তর্কাতর্কির থেকেও সবচেয়ে বড় কথা হচ্ছে বোঝার, মানে শুভেন্দু অধিকারী, হিমন্ত বিশ্ব শর্মা একই দিনে দুজন দুটি রাজ্যে বসে যে কথাগুলো বললেন তার সুর কিন্তু মিলে যাচ্ছে কেন? কারণ এটা বাস্তব, এটা ঘটনা। বাস্তবে ডেমোগ্রাফিক চেঞ্জ হ্যাঁ, হচ্ছে। নিশ্চয়ই। আপনি দেখাচ্ছিলেন 51 সালে যারা 19% ছিল, হ্যাঁ, আজকে আপনি এক করে দিয়েছেন সবাইকে, দিয়ে দেখাচ্ছেন তারা আজকে 30% হয়েছে। কিন্তু 19 সালে যারা এই 51 সালে যারা এই ভারতবর্ষের বাসিন্দা ছিলেন, এই পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিলেন, তারা কিন্তু 30% হননি। তারা কিন্তু 30% হয়নি। 30%টা কোত্থেকে হয়েছে? অন্য দেশ থেকে, শরণার্থী নয়, যারা লুকিয়ে তারের বেড়া যেখানে মুখ্যমন্ত্রী লাগাতে দেয়নি বা যেভাবে হোক যারা অনুপ্রবেশকারী, তাদের জন্য হয়েছে। আমাদের তো কবি নজরুলকে নিয়ে আমাদের তো কোনো সমস্যা নেই। আমি বিশ্বাস করি 51 সালের এই 19% মুসলিমের ঘরে স্বামী বিবেকানন্দেরও ছবি পাওয়া যাবে। আমাদের তো আবুল কালাম আজাদকে নিয়ে কোনো সমস্যা নেই, আব্দুল কালামকে নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের এই কাসবকে নিয়ে সমস্যা আছে, আমাদের এই জেসিবিকে নিয়ে সমস্যা আছে, জামাল উদ্দিনকে নিয়ে সমস্যা আছে, শাহজাহানকে নিয়ে সমস্যা আছে। আপনি একটা জ্বলন্ত উদাহরণ বলুন, শাহজাহানের জন্ম কোথায়, স্কুল কলেজ কোথায়? কোথায়? বাংলাদেশে। না, সে তো বহু বহু বাংলাদেশের মানুষ এখানে পূর্ববঙ্গ থেকে এসেছে। না না, পূর্ববঙ্গ থেকে কিভাবে এসছেন? 71 এর আগে এসেছে। উনি তো শরণার্থী হয়ে আমার আসেননি। পূর্বপুরুষই তো না, না, এসেছে আপনি পার্টিশনের ভুল আগে। করছেন। পার্টিশনের আগে নয়, শাহজাহানের বয়স, তার স্কুল কলেজ যদি হিসেব করেন তাহলে সেটা পার্টিশনের আগে নয়, সেটা আজ থেকে কয়েক বছর আগে। মানে আপনি বলছেন রোহিঙ্গাদেরকে এখানে বসবাস করতে একদম স্থায়ীভাবে ব্যবস্থা করছে তৃণমূল সরকার? 100%। এটা কি আপনাকে, না 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 না, আমি আপনাকে কি এটা বুঝিয়ে বলতে হবে যে রোহিঙ্গাদের? আমি আপনাকে একটা কথা বলছি, দেখুন এগুলো বড় কথা নয়। উনি কি বলেছেন? বলছে হিন্দু বাঁচাবো। আরে হিন্দু বাঁচালে হিন্দুস্তান বাঁচবে। আরে হিন্দুরা মারা যাচ্ছে কোথায় দাদা? দাঁড়ান 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 দাঁড়ান, শুভেন্দু অধিকারী আজকে হিন্দু বাঁচানোর কথা বলছেন, হিন্দুরা মারা যাচ্ছে কোথায়? সব মৃত্যু দৈহিক মৃত্যু নয়, সব মৃত্যু জৈবিক মৃত্যু নয়। মৃত্যু হচ্ছে আপনার সংস্কৃতি, আপনার কালচারের, আপনার শিক্ষার, আপনার বেড়ে ওঠার মৃত্যু হচ্ছে আপনার। আজকে আপনি আমাকে একটা কথা বলুন, বলেছেন হিন্দু বাঁচাবো। হিন্দু বাঁচলে কি হবে? হিন্দুস্তান বাঁচবে। হিন্দুস্তান বাঁচলে কি হবে? পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম দেশ যেখানে মুসলিম বাস করে তারা বাঁচবে। আজকে পাকিস্তান ভাগ করে নেওয়া হয়েছে ধর্মের ভিত্তিতে, বাংলাদেশ আজকে পুরোটাই ধর্মের ভিত্তিতে চলে। ছেড়ে দিন যত মুসলিম দেশগুলো আছে যেগুলো ধর্মের ভিত্তিতে রাষ্ট্র হয়েছে, বা যে রাষ্ট্রগুলো মুসলিম, সেই রাষ্ট্রগুলোর আজকে কি অবস্থা? সেই রাষ্ট্রগুলোতে আজকে কি অবস্থা? আজকে ভারতবর্ষ অনেক দেশকে চাল ডাল আটা না দিলে তারা খেতে পাবে না, এমন অবস্থা আছে। তাই পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষকে যদি বাঁচাতে হয় তাহলে হিন্দুকে বাঁচাতে হবে। হিন্দু বাঁচলে তবেই বাকিরা বাঁচবে। এই সহজ সরল জিনিসটা বুঝতে হবে আপনাকে। আমি শেষ করে নিই। আরেকটা জিনিস বলেছেন, দল সিদ্ধান্ত নেবে। দেশ যখন ধর্মনিরপেক্ষ, দেশ যখন ধর্মনিরপেক্ষ, তখন সংখ্যালঘু দপ্তর, সংখ্যালঘু মন্ত্রী, সংখ্যালঘু মোর্চা যেভাবেই দেখেন আপনি, এটা দলের বড় ব্যাপার। কিন্তু আমার মনের প্রশ্ন, আমি একটা মানুষও তো দিনের শেষে, সেটা কেন হবে? সংখ্যালঘু সংখ্যাগুরু করে তো আলটিমেটলি আমরা ডিভিশনই করেছি। সংখ্যাগুরু মন্ত্রিত্ব কেন চাইছেন না? এটাই তো কথা। এগুলো করা মানেই আপনি ধর্ম নিরপেক্ষতার জায়গায় কোনো একদিকে ধর্ম নিরপেক্ষতার কথা বলছেন, আরেকদিকে তাদেরকে তোষণের মাধ্যমে আপনি তাদের ভোট ব্যাংকের রাজনীতি করছেন। এটাই তো, এটা আমার দেশেও আছে, আমার দেশ আমার দল চালায়, এটা আমার বুঝতে হবে। কিন্তু আমার মনে হয় যে এটা আমাদের ভাবার সময় এসছে। দেশ যদি ধর্ম নিরপেক্ষ হয়
ঠিক তাহলে কেন সংখ্যালঘু থাকবে? ঠিক 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 আমি আবার যে প্রশ্নগুলো দিয়ে শুরু করলাম সেই প্রশ্নগুলো আবার এক এক করে নেব এবং এক এক করে প্রতিক্রিয়াগুলো নেব। আমি সুমন মুখার্জি স্যারের কাছে যাব, অর্থনীতিবিদ সুমন মুখার্জির কাছে যাব, কিন্তু তার আগে ময়ূকের প্রথম প্রশ্ন এবং সেখান থেকে আমি স্যারের কাছে যাব একদম সরাসরি প্রশ্ন। বাংলায় আদি হিন্দু এবং আদি মুসলিম সম্প্রদায় তারা সংকটে কিনা? মিস্টার মুখার্জি, আপনি জানেন, আপনি দীর্ঘদিন ধরে বিদেশে দেখেছেন, আপনি খুব ক্লোজলি যে বিশ্ব রাজনীতি সেটাকেও আপনি ফলো করেন। আমাকে একটা কথা বলুন সুমন বাবু, সারা বিশ্বে আমরা দেখতে পাচ্ছি এই দক্ষিণপন্থী রাজনীতিবিদ, সেই দক্ষিণপন্থী রাজনীতিবিদদের রমরমা হচ্ছে একটাই কারণে, তারা খুব ইরিটেটেড। তারা ইরিটেটেড আফ্রিকা হোক, ইউরোপ হোক, আমেরিকা হোক, সব জায়গাতে তারা ইরিটেটেড যে তাদের আদি সভ্যতা, আদি ফুড হ্যাবিট, তাদের পোশাক আশাক সব কিছু বদলে যাচ্ছে। এবং এক্ষেত্রেও দাঁড়িয়ে হিমন্ত বিশ্ব শর্মা ভারতে যে মানে আজকে পলিটিক্সটা শুরু করলেন এবং শুভেন্দু অধিকারী সেই পথ ধরেই বাংলায় শুরু করলেন। ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা ইস্যু করে দিলেন। এটা কত বড় ইস্যু হতে পারে রাজ্য রাজনীতির ক্ষেত্রে? আমার পজিশন 5টা পয়েন্ট থেকে আমি বলতে চাই। বেশ। যে রাজ্যের কবিগুরু বলছেন এসো আর্য এসো অনার্য হিন্দু মুসলমান, সেই দেশে এই টাইপের প্রশ্ন ওঠাটা অবাঞ্ছনীয়। কারণ আমরা চাই আমাদের দেশ, আমাদের জাতি, আমাদের ধর্ম বলতে কনস্টিটিউশন সবাই মেনে চলবে। তো আমরা যদি ব্রাহ্মণদের দেখি, মুখার্জি, ব্যানার্জি, চ্যাটার্জি, তারাও কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালি নয়, তারা কনৌজ থেকে এসেছে। ঠিক। কিন্তু তারা এখানে গ্রহণ করেছে, তারা কনস্টিটিউশনকে করেছে, সভ্যতাটাকে ধরে রেখেছে, সারিয়া ল চেষ্টা করেনি, তারা মেনে নিয়েছে, এই দেশে ঢুকছে। আপনি যদি আমেরিকাকেও দেখেন, আমেরিকা কিন্তু রেড ইন্ডিয়ান্স যাদের বলি তাদের দেশ, সাদা চামড়ার দেশ নয়। কিন্তু যারা এখন আমেরিকায় যাচ্ছে, কতজন যাচ্ছে? ভারতীয় 3 মিলিয়ন ওইখানে আছে, তারা কিন্তু আমেরিকান যুক্তরাষ্ট্রের কনস্টিটিউশন মেনে চলছে। এবং স্যার আমার কথা মনে পড়ছিল, প্রথম প্রশ্ন সুমনবাবু, আমার একটা কথা আপনার কথাতেই মনে পড়ছিল, এই যে জলের গ্লাস, সেরকমই একটা দুধের গ্লাস নিয়ে এসে পার্সি সম্প্রদায় যখন গুজরাটের রাজার কাছে থাকতে চেয়েছিলেন যে আমাদেরকে এখানে স্থান দেওয়া হোক, আমরা যেভাবে বিতাড়িত হয়েছি আমাদের দেশ থেকে, তখন বলেছিল তোমরা আমাদের সমস্ত কিছু বদলে দিতে পারো, তো তোমরা তো পার্সি সম্প্রদায়ের, তোমরা অনেক কিছু বদলে দিতে পারো। দুধের গ্লাস নিয়ে বলেছিল যে একটু চিনি দিন, এই চিনিটা যেভাবে গুলে গেল, আমরা ভারতের সভ্যতা, ভারতের সংস্কৃতির সাথে ঠিক এভাবে, মানে আমি এখনো বলছি যে পার্সি সম্প্রদায় বা অন্যান্য সম্প্রদায় তারা ইন্ডিয়ার সিনার্জিটা সেটাকে অ্যাডপ্ট করেছে, ইন্ডিয়ার আইনগুলোকে বদলানোর চেষ্টা করেনি। কেন এই জায়গাটা তৈরি হচ্ছে? এই পজিশনটাই আমি বলছি যে যদি ইমিগ্রেশন হয় এরকম খোলামেলাভাবে বাইরের থেকে আসে, আমার প্রশ্ন হচ্ছে তাহলে আর্মিকে উঠিয়ে দেওয়া উচিত। এইটা ফেলিয়ারটা খালি রাজ্য সরকারের নয়, এটা কেন্দ্রীয় সরকারের। তারা এরমভাবে ঘুষপেটিয়ে এরমভাবে রোহিঙ্গাকে ঢুকতে দিচ্ছে কেন? আর তারা কি এটা কি আকবর আমাদের জাগিরদারি দিয়ে গেছিলো যাকে ইচ্ছে ঢোকাও? আমাদের কোন ইকোনমিক কারণে যেখানে লোকের চাকরি হচ্ছে না এরমভাবে রোহিঙ্গাদের ঢোকানো হচ্ছে, এবং যেখানে বার্মার থেকে বিতাড়িত হচ্ছে, বাংলাদেশ নিচ্ছে না, আমরা কেন নিচ্ছি? আজকে দোকলান ক্যাপচার করছে বা ঢুকে যাচ্ছে চায়না, আমরা তো মুখ বন্ধ। আজকে ঠিক সেরমভাবেই রোহিঙ্গা ঢুকছে কী করে? আনলেস কেন্দ্র বা আর্মি ইজ কমপ্লিটলি ফেলিং। তো এই প্রশ্নটা প্রথম উঠবে, এটা কি খালি রাজ্যের প্রশ্ন? এটা কি দেশের নয়? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি যে প্রশ্নটা তুলেছেন পলিটিক্যাল কারণে, ডেমোক্রেটিক দেশে একমাত্র অস্ট্রেলিয়াকে দেখা গেছে সারিয়ার লাল আমার দেশে চলবে না, হয় এখানে থাকো আমার নিয়মে, নয় বেরিয়ে যাও। চায়নাতে ওরা দাঁত ফোটাতে পারিনি, রাশিয়ার দাঁত ফোটাতে পারিনি। যেইখানে উদার চিন্তে ঢুকিয়ে নিয়ে গেছে বিশেষ করে ইউরোপ আর ইংল্যান্ড, সেইখানে তারা ঢোকার পর তাদের রিয়াল চেহারা দেখাচ্ছে। তারা বলছে সারিয়ার ল চাইছি, তারা গভর্নেন্সে আসছে। আমাদের এখানে ঋষি সৌনকে গেছেন, কিন্তু তারা ইংল্যান্ডের কালচার পাল্টাবার চেষ্টা করেনি, কিন্তু এরা নিজের কৃষ্টি নিয়ে আসছে, নিজের ভাবেওয়ার আলাদা নিয়ে আসছে। তৃতীয় প্রশ্ন হচ্ছে বাংলাতে এই জিনিসগুলো কি হচ্ছে? এই জিনিসটা ঠিক উল্টো। মানে আমি কিছু মনে করব না, কলকাতায় বসে আপনি এই কথাগুলো বলছেন, সত্যি কি গ্রামে গ্রামে এই জিনিস হচ্ছে, জেলায় জেলায় হচ্ছে? আপনি যেটা বলছেন সেটা ঠিক, সেটা যদি হয় তাহলে এটা পিওরলি পলিটিক্যাল।
কারণ আমরা যেখানে ইমিগ্রেশন হয় কোথায়, যেখানে লোকের দরকার, যেরকম ক্যানাডা, যেরকম অস্ট্রেলিয়া, যেরকম নিউ ফাউন্ডল্যান্ড, যেখানে নরওয়ে, সেখানে লোহবাগ লোককে আহ্বান করে। আমাদেরকে এখানে দরকার অন্য লোকেদের নিয়ে আসা, যেখানে নিজেরা যুবকরা চাকরি পাচ্ছে না। তৃতীয় মানে প্রশ্ন আপনি বলছেন হচ্ছে এটা মুসলিম সম্প্রদায়ের, আবারও বলছি যারা আদি মুসলিম সম্প্রদায় এখানে, যেরকম আমার পাশে কাসিম ভাই বসে আছেন, কাসিম আলী বসে আছেন, তাদের জন্য এটা সমস্যা না, সমস্যাটা হচ্ছে আমরা যেন তেন প্রকারে নিয়ে আসি, তোমরা যা ইচ্ছে করো, ভোটটা ভাই আমায় দিও, তবে ঢুকতে দিয়েছি তাইটা। যদি আমি আহ্বান করে নিয়ে এসে আর্মিতে দিতাম, কৃষি চাষে দিতাম, দেশের নাগরিক হিসেবে বড় করতাম, যেরকম ইন্ডিয়ানরা গিয়ে আমেরিকাকে আজকের গ্রোথ নিয়ে আসছে। ইন্ডিয়ানরা কি স্যার, আপনি হয়তো ভুলে গেছেন, দণ্ডকারণ্য বা আন্দামান বা মরিচঝাপি এই সমস্ত জায়গাতে তো ওপার বাংলার হিন্দুদেরকে নিয়ে এসে বলা হয়েছিল তোমরা কৃষিকাজ করো, তোমাদের খেতে পড়তে দিচ্ছি, তোমরা এখানে বসবাস করো, এবং তাদেরকে শ্রম দিতে হয়েছিল। এটা রোহিঙ্গাদের কি করতে দেওয়া হচ্ছে এখানে? না, তা দেওয়া হচ্ছে না। এবং এটা নিয়ে কেন দেবেন না, আর ভুল করেও দেবেন না ওদের হাতে এটা। হ্যাঁ, আর্মি পুলিশ এসব আর ভুল করেও বাকি কথা, ওদেরকে চাষ করতে দিলে গাঁজার চাষ করবে এখানে, বেশ ভুল করেও দেবেন না। স্যার একটা কথা আপনাকে বলি, আমি 1 মিনিট আপনাকে ইন্টারাপ্ট করছি স্যার। আপনি বলছেন যে ফেলিওর কাগজে কলমে নিশ্চয়ই আর্মি বা যা বিএসএফ তাদের ফেলিওরিটি আছে, কিন্তু আমাদের বর্ডারগুলোকেও নিশ্চয়ই, আপনি আমার থেকে অনেক বেশি শিক্ষিত স্যার, আমি আপনাকে বলতে গেলে আমার নিজের কনফিডেন্স লুজ হয়, যে আমাদের বর্ডারগুলো কিন্তু কোনো দরজাওয়ালা বর্ডার নয়, কভার্ড বর্ডার নয়, ওপেন বর্ডার। কেন নয়? এবার বলছি, আমরা চাঁদে পাঠাতে পারছি, আমরা বর্ডার স্যার বলছি স্যার 2000 কিলোমিটার শুধু বাংলাদেশের বর্ডারই আছে। এই যে জায়গাটা, এগুলো আমাদেরকে কিন্তু ভাবতে হবে স্যার, যে এত সহজ ছিল না। একটা ফেডারেল স্ট্রাকচারে একটা গভর্নমেন্ট এখানে কাঁটা তার লাগাতে দেয়নি, কত কিলোমিটার 72টি কাঁটা তার লাগাতে দেয়নি শুভেন্দু অধিকারী বলছেন। 72 কিলোমিটার কাঁটা তার দিয়ে আটকানো যায় না স্যার, কিন্তু দ্যাট ইজ কল আ মিনিমাম প্রোটেকশন। মিনিমাম প্রোটেকশন সেটুকু লাগাতে দেয়নি। বার্লিন ওয়াল জানেন, আমাদের যথেষ্ট টাকা আছে মিলিটারিতে খরচ করা। না, কিন্তু স্যার এক মিনিট, চাঁদে পাঠাতে 600 কোটি টাকা খরচা হয়েছে। মমতাদি শুধু দুর্গাপুজোয় গতবার 300 কোটি টাকা খরচা করেছে। না, বার্লিনের কোনো পলিটিশিয়ান এরভাবে কথা বলেছিলেন কিনা আমি সুকন্যা দিয়ে এবং বাকিদের কাছে যাব, কিন্তু বার্লিনের কোনো পলিটিশিয়ান বা কোনো দেশের কোনো পলিটিশিয়ান ঠিক এভাবে কথা বলেন কিনা যখন তার দেশে কাঁটাতার লাগানোর কথা বলা হয় তারই সুরক্ষার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বিএসএফকে নিয়ে কি বলেছিলেন শুনুন। কিন্তু প্রতিবাদ লেটার দিয়েছি, তার কারণ 15 কিলোমিটার ছিল ওদের জুরিসডিকশন, এটা ফেডারেল স্ট্রাকচারের উপর ইন্টারফিয়ারেন্স, আর আমাদের স্টেটে বর্ডারের কোনো প্রবলেম নেই, অল বর্ডারের সাথে আমাদের রিলেশন খুব ভালো। সুতরাং আমরা মনে করি যে আননেসেসারিলি কনফিউশন ক্রিয়েট করে লাভ নেই। ল অ্যান্ড অর্ডার ইজ এ পুলিশ সাবজেক্ট। বিএসএফ এর যেটা দেখার বিএসএফ সেটা দেখুক, আমাদের পুরো সমর্থন থাকবে। বর্ডার এরিয়ায় ডিএমএসপিকে দেখতে হবে, বিডিওদেরও, আইসিদেরও, যাতে কোনো বিএসএফের অন্যায় অত্যাচার না হয়। ওই 15 কিলোমিটার পর্যন্ত ওরা যেমন করবে, আপনাদের জানাবে। কোনো ক্রাইম হলে দে শুড হ্যাভ ইনফর্ম দ্য লোকাল পুলিশ। সুতরাং কোঅপারেশন বোথ দ্য সাইড থেকে থাকবে, নট নন কোঅপারেশন বাট কোঅপারেশন। আর ফেডারেলিজমে যে কোঅপারেশন, কনস্ট্রাকটিভ কোঅপারেশন প্রয়োজন আছে সেটা দেখতে হবে। কাসেম আলী, আপনার কি মনে হচ্ছে যে শুভেন্দু অধিকারী বা হিমন্ত বিশ্ব শর্মা যে কথাগুলো বলছেন, এবং মাফ করবেন এই কথাটা আমাকে বলতে হচ্ছে, আপনার সামনেই বলতে হচ্ছে, বলুন, যে তিন থেকে চারটে রাজ্যে হিন্দুরা শুধুমাত্র অসুরক্ষিতই নয়, তাদের হয়তো একেবারে গায়ে ভ্যানিশ হয়ে যাওয়ার মতন জায়গা, এবং তাতে আমাদের জেলাও বিভিন্ন জেলা আছে যেখানে হিন্দু মেজরিটি ছিল, সেখানে এখন মুসলিমরা ডমিনেন্ট এবং হিন্দুরা সংখ্যালঘু। এই মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় 13.5 বছর ক্ষমতায় আসার পরে আমাদের আপনাদের মধ্যে কৃষ্টি, কালচার, সংস্কৃতি, ভ্রাতৃত্ববোধ, একদিন আমরা মনে করতাম এই পশ্চিমবাংলাকে রবীন্দ্রনাথ ঠাকুরের পবিত্র ভূমি, একদিন এই পশ্চিমবাংলাকে আমরা মনে করতাম নেতাজি সুভাষচন্দ্রের মাটি, এই পশ্চিমবাংলাকে নিয়ে একদিন গর্ব করে বলতাম এটা নজরুলের মাটি যে শ্যামা সঙ্গীত লিখে গেছিল, এই পশ্চিমবাংলাকে আমরা মনে করতাম রামকৃষ্ণ পরমহংসদেবের মাটি।
আজকে 14.5 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় কি এমন করলেন যে হিন্দু মুসলমানের মধ্যে সব কিছু বিভাজন তৈরি হয়ে গেল? মমতা বন্দ্যোপাধ্যায় 30% ভোটকে সুরক্ষিত করলেন, আর পশ্চিমবাংলার ঘরে ঘরে সাজান তৈরি করলেন, জেসিবি তৈরি করলেন, তাজামুল তৈরি করলেন, মির্জা বেগ তৈরি করলেন, ওই জামালউদ্দিন তৈরি করলেন, খালেক মোল্লা তৈরি করলেন। এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে বাইর ইলেকশন হয়েছে 4টি জায়গাতে, বাগদা, রায়গঞ্জ, আপনার যে 4 জায়গাতে যে নির্বাচন হয়েছে, সেখানে মুসলিমরা ভোট দিতে পারছে। সেখানে জায়গাতে আমি দায়িত্ব নিয়ে, একজন সুন্নি মুসলমান পরিবার থেকে বিলং করি, আমি সেই জায়গা থেকে দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, মুসলিম এলাকায় মুসলিম ভোটরা দিচ্ছেন, 95% ভোট পোল হচ্ছে। আপনি হিন্দু এলাকায় চলে যান, সেখানে 37%, 30% পোল হচ্ছে। ব্যারিকেড করা হচ্ছে, হিন্দুদের ভোট দিতে দেওয়া হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলাকে একটা তোষণ এবং তুষ্টিকরণ করে শুধু মুসলমানদেরকে ভাওতা দিয়েছেন। যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের ভোট পাচ্ছেন, ভাওতা দিয়েছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট মমতা বন্দ্যোপাধ্যায় তো ভাওতা পাচ্ছেন। দিয়েছেন, তিনি আরে নামাজ ভাওতা দিন, যাই পড়ুন। শুনুন, নামাজ পড়া, রোজা করার অভিনয় করে তিনি রোজা না রেখে হান্ডে পিন্ডে খেয়ে পাক সার্কাস ময়দানে চলে যাচ্ছেন, গিয়ে দোয়া চাইছেন ঈশ্বর আল্লাহর কাছে, আর পাশে তার প্রিয় ভাই ফিরহাদ হাকিম ববি বসে আছেন। তিনি বলছেন ইসলামের দাওয়াত দিন, মুসলমান করতে হবে, ইসলামের দাওয়াত দিন, তাহলে শান্তি পাবে। আমার কোরআন, আমার ইসলাম বলছে লা কুম দিন ও কুম ওয়ালিয়া দিন, তোমার ধর্মের প্রতি তুমি যতটা না শ্রদ্ধাশীল, তার থেকে বেশি শ্রদ্ধাশীল হও অন্যের ধর্মের প্রতি। আচ্ছা, মনিকা মুখার্জির ছেলে যিনি, তার নাম ফিরহাদ হাকিম ববি, সে ইসলামের দাওয়াত দেওয়ার কে? সে কখনো শিবের মাথায় জল ঢেলছেন, সে কখনো চেতলায় কালী পুজো করছেন, কখনো দুর্গা পুজো করছেন। আবার দেখবেন ওই পাক সার্কাসে গিয়ে কোনো মসজিদে মমতা বন্দ্যোপাধ্যায়, একজন মহিলা যার মসজিদে প্রবেশ করা প্রবলভাবে ইসলামে নিষেধ, তাকে নিয়ে চলে যাচ্ছেন। তিনি কিন্তু আমাকে একটা পয়েন্টে স্পেসিফিক বলুন যে জেলাগুলোতে কি এই ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে? আমি আপনাকে বলছি হচ্ছে কি হচ্ছে না? আমি আপনাকে বলছি রাজনৈতিকভাবে ব্যবহার করছে কি করছে? আমি বলছি আপনাকে, সরবেরিয়ায় চলে যান, সন্দেশখালীতে শাহজাহান 2017 সালে রোহিঙ্গা বাংলাদেশে টেকনাফে ক্যাম্পে গিয়ে লক্ষ লক্ষ টাকা শরণার্থীদের দিয়েছিল। চলে যান সরবেরিয়া আগারাটিতে, সেখানে রোহিঙ্গাদের প্রবেশ ঘটিয়েছে। চলে যান আপনি, আপনার বেশি দূর যেতে হবে না, আপনি চলে যান সিটি সেন্টার 1-এর পাশে রোহিঙ্গা বস্তি তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের মদতে। আমরা যারা এই ভারতবর্ষ যারা স্বাধীন করেছি, আমরা যারা বিনয় বদল রক্ত দিয়েছি, যাদের রক্তের বিনিময়ে ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে, আশফাকুল্লাহর রক্ত আছে, আমাদের ভারতবর্ষের মধ্যে ভ্রাতৃত্ব বোধ ছিল। আচ্ছা, বিজেপি পশ্চিমবাংলার বাইরে বলুন না, ভারতবর্ষের 22টি রাজ্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ক্ষমতায় আছে। সজলবাবু আছেন, অম্বিকা মহারাজজি আছেন, সুমনবাবু আছেন, দিদিভাই আছেন। কোন রাজ্যে মুসলমানদেরকে বিতাড়িত করা হয়েছে? কোন রাজ্যে মুসলমানদের নামাজ পড়তে বাধা দেওয়া হয়েছে? কোন রাজ্যে মহরমের আজকের পবিত্র দিনে মুসলমানদের তাজিয়া বের করতে দেওয়া হয়নি? আসলে মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন, বুঝেছেন যে 70% হিন্দু ভোট তার কাছে সুরক্ষিত নেই, 30% মুসলিম ভোট সুরক্ষিত আছে। আজকে চলে যান আপনি বকটুয়ে, 11টা পরিবার, 11 জনকে জীবন্ত পুড়িয়ে মারল আনারুল শেখরা, সেই পরিবার আজও বিচার পেল না। আপনি চলে যান নানুরে, গণহত্যা হয়েছে, মুসলিম পরিবার 9 জন খুন হয়েছে। আজকের চলে যান বীরভূমের মাটিতে ভারতীয় জনতা পার্টি করবার অপরাধে গত পঞ্চায়েত নির্বাচনে মুসলিম যে ভাইটি, তার নাম লাল শেখ, সে প্রথম শহীদ হয়েছিল। আরেকটি কথা বলতে দিন, আমাকে আরেকটি কথা বলতে দিন। এবারের লোকসভা নির্বাচনে নদিয়ার তাহেরপুরে, কৃষ্ণনগর লোকসভার মধ্যে পড়ে, নদিয়ার তাহেরপুরে প্রকাশ্য দিবালোকে আমাদের ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা, নাম তার হাফিজুল শেখ, তাকে কুপিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। এ কোন সকাল? এ সকাল তো রাতের চেয়েও। আমি ঠিক সেই জায়গা থেকে ময়ূকের 2 নম্বর প্রশ্ন নেব এবং সুকন্যাদির কাছে যাব। 2 নম্বর প্রশ্ন এই মুহূর্তে, ময়ূকের 2 নম্বর প্রশ্ন আপনার স্ক্রিনে, এবং একদম সরাসরি এর উত্তর দেবেন সুকন্যাদি। ক্রমশ হিন্দু সংখ্যালঘু হচ্ছে এই বাংলাতে। সুকন্যাদি, একদম স্ট্রেট প্রশ্ন, হিন্দুরা সংখ্যালঘু হচ্ছে এবং এটা ডেমোগ্রাফিক চেঞ্জের জন্য, এবং তার পেছনে দায়ী তৃণমূল কংগ্রেস।
দেখুন ডেমোগ্রাফিক চেঞ্জটা হচ্ছে কি হচ্ছে না, আজকে আমি না, জনবিন্যাস বাড়িতে ছিলাম, বদলাচ্ছে কি? বাড়িতে ছিলাম, দেখলাম টিভিতে আপনাদের চ্যানেলেই দেখতে পেলাম সুজন চক্রবর্তীর বাবুর বাইটটা যদি আপনি একবার দেখান, ওনার বক্তব্যটাও আমাদের একটু শোনবার ইচ্ছে আছে। আপনি কি সিপিএম যদি- জয়েন করলেন নাকি? একেবারেই না, উনি একটা বক্তব্য দিয়েছেন, উনি একটা বক্তব্য দিয়েছেন, শুনবো না? উনি একটা বক্তব্য রেখেছেন, সুজন চক্রবর্তী। ওনার সাথে তো আমার মিলও হতে পারে, আমার হিন্দু যেরকম ভোট স্যারের কেটে বক্তব্যের সাথে- তৃণমূল আরে কংগ্রেসকে কি সুযোগ চ্যাটার করে দেওয়ার। বক করছে, স্যারের সাথে যেরকম আমার মিল আছে, আমি তো নিশ্চয়ই স্যারের মতো অতটা দূর পড়াশোনা করিনি, অধ্যাপক নয়, সুজনবাবুর সাথে আমার কথায় মিল হতে পারে। আপনি যখন সেই মিলটা কি? যে যখন বাংলায় দেখাচ্ছেন, রোহিঙ্গারা তখন নেই। প্রত্যেকেরটাই দেখান। বাংলায় রোহিঙ্গারা শুনুন, নেই, সুজনবাবু বাংলায় সেটাই বলেছেন। রোহিঙ্গা আসছে, কাটাতার পেরিয়ে আসছে, তাহলে সেখানে কেন্দ্রীয় বাহিনী কি না, আপনি করছিল? বলুন না, রোহিঙ্গা- আসাম রোহিঙ্গা যেখানে কলোনি বাংলাতে BJP আছে কি নেই? আসাম যেখানে রোহিঙ্গা BJP কলোনি রাজ্য, বাংলাতে আছে কি নেই ত্রিপুরা সেইটুকু যেখানে বলুন না BJP অন্তত। রাজ্য, সেখানে কেন্দ্রীয় বাহিনী, স্যার একটু আগে জিজ্ঞেস করলেন কেন্দ্রীয় বাহিনী কি করছে, তারা কি চোখে সব পট্টি পড়ে আছে, এরা কি একদম ডাইরেক্ট পশ্চিমবঙ্গে ঢুকে পড়ছে? না, এরা প্রত্যেকেই ন্যাশনাল বর্ডার পেরিয়ে আসছে, সেখানে তাহলে সিকিউরিটি ফোর্স কি করছে? ন্যাশনাল বর্ডারটা কি জানেন না? ও জানেন না, আপনার জানার কথা নয়। জাতীয় বর্ডার আপনার সম্পর্কে জানেন। ধারণাই নেই। আপনি সেখান থেকে ন্যাশনাল সেই বর্ডারটা জায়গাটা কি আপনি একটু বুঝিয়ে আটকাতে বলুন না। পারছেন না, এসে এখানে বাংলায় রোহিঙ্গা প্রবেশ করছে, বাংলায় রোহিঙ্গা বাংলায় রোহিঙ্গা আছে কি নেই? এটা কিন্তু ঠিক National- কথা বাংলায় হচ্ছে না। রোহিঙ্গা আছে কি নেই? এটা- রোহিঙ্গা যারা আসছে তাদের জন্য তো আইন করা হোক, তাদের আরে সরিয়ে আসছে দেওয়া কি? হচ্ছে। দমদম এয়ারপোর্টে নামছে তারা? ত্রিপুরা আর আসামে কি না, রোহিঙ্গা আসছে অসমের না? মুখ্যমন্ত্রী বলছেন যে ডেমোগ্রাফিক চেঞ্জ হয়ে গেছে। ত্রিপুরার বর্ডারে কাঁটাতার লাগানো আছে, পশ্চিমবাংলায় 72 জায়গায় কাঁটাতার দিতে দিচ্ছেন না আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী। ভুলভাল বলছেন। আপনার রাজ্যের প্রত্যেক মুখ্যমন্ত্রী জায়গায় জায়গা কাঁটাতার দিচ্ছেন না, প্রত্যেক আপনার জায়গায় রাজ্যের কাঁটাতার মুখ্যমন্ত্রী আছে, জায়গা ওখানে দিচ্ছেন কেন্দ্রীয় না। বাহিনী আপনি তো আছে। কে এসছেন? আপনার আপনি রাজ্যের জানলেন কি করে মুখ্যমন্ত্রী বলতে জায়গা গেলেন? দিচ্ছেন আপনি কি না। ওখানে দাঁড়িয়েছিলেন যে না, না, দেখছেন আপনি জায়গাটা পুরো জানলেন কি ফাঁকা? করে? আপনার ওখানে আপনি কেনাকে লেখাপড়া বললো, করুন, জানতে আরে পারবেন। আপনি ওখানে কেনাকে আপনি বললো লেখাপড়া 72 করুন, জায়গায় জানতে কাঁটাতার পারবেন। নেই, আপনারা বলছেন আরে কাঁটাতার আশ্চর্য। নেই। আপনি গেছিলেন দেখতে ওখানে আমি কাঁটাতার আপনাকে একটা আছে কথা কি বলবো নেই? দিদি, আমরা জানি দিদি ওখানে আপনি একটা কাঁটাতার কথা দেওয়া বলবো আছে। দিদি শুনুন, কাঁটাতার যে- ওখানে অবশ্যই যে দেওয়া আছে। আমি একটা রোহিঙ্গা কথা বলি রোহিঙ্গা দিদি, করে বললে হবে না। আমি একটা কথা বলি শুনুন, আমি আপনাকে বাধা দিইনি। যে 19% 51 সালে ছিল, তার সন্তান সন্ততি বেড়ে যদি আজ 30% হতো না, আমার ডেমোগ্রাফি চেঞ্জ হতো না। ডেমোগ্রাফি এক মিনিট বলতে দিন আমি আপনাকে বলছি, আমার কালচারাল এখানে চেঞ্জ যখন হতো না। একজনের বক্তব্য দেখানো হচ্ছে, এখানে প্রত্যেকের আবার বক্তব্য বলতে দেখাতে দিন। হবে। আমি আপনি তো আপনাকে- বলেই আরে চলেছেন। না, বলে আরে যাইনি। আপনি তো এক করে, বলেই এক করে। চলেছেন। বলতে দিন। যখন আমার আমি বক্তব্য আবার না, বলছি, তখন আপনি বলে বলিনি। চলেছেন। তখন বলিনি, আমি আপনি তো আপনাকে বলেই বলছি। আপনারা দুজনেই স্ক্রিনে আবার আছে, বলছি, সুকন্যা বলিনি। আপনিও আমি স্ক্রিনে আছেন, আপনাকে সজলদাও বলি স্ক্রিনে আছে। যে আপনি বলছেন না যে এই 19%টা যদি আজকে 30%, তাদের বংশগতিতে বাড়তো, আমাদের কোনো অসুবিধা ছিল না। আজ সারা আমার ভোট তো করলেন মুসলমান দেখছেন, বলতেই করে। দিচ্ছেন না, তো আপনার স্বভাব বলুন, এত বলুন, খারাপ। বলুন, বলুন। ঢুকলেন। পুরো বলুন, রোহিঙ্গাদের মতনই স্বভাব। বলুন, না না না, কেউ হ্যাঁ, কাউকে ব্যক্তিগত বলেছেন, এটা বলতে বাজির খারাপ ঢুকতে লাগছে, ঢুকতে কিন্তু আমি কাঁটাতার আপনাকে ঢুকতে বলছি, বলে আপনি চলে এসেছেন। আপনি এত বলছেন পার্টির বটে ব্যাপারে স্বভাব। যে কেন্দ্রীয় বাহিনী কি করছে। সত্যি তো কেন্দ্রীয় বাহিনী দোষ করছে, কেন্দ্রীয় বাহিনী ঠিক করছে না। তারা 40,000, 50,000, 1 লাখ টাকা পায় মাইনে, তারা ঠিক করছে না। আমি বলছি, আপনি বলুন তো, বিইং এ নাগরিক আপনার দায়িত্ব নেই? আপনি কি করছেন, আমি কি করছি, আজকে সেটাও আলোচনার বিষয় আছে। ঠিক। আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, আমি আবারও বলছি, যে 19% ছিল সেই 19% আজকে আমার রাজ্যে নেই। সেই 19% আজকে অন্য রাজ্যে কাজ করতে চলে গেছে, অন্য দেশে চলে গেছে। একদম আরে তাই। অন্য আর দিকে আমি যাবে। আপনাকে বলছি, আদি আড়াই মুসলমানদের কোটি- রাজ্য আড়াই নেই। কোটি চাকরি তো হয়েছিল আদি না। মুসলমানদের আরে রাজ্য আড়াই নেই। কোটি বাংলাদেশে চাকরি তো ঢুকতে বছরে গেলে বছরে হয়নি। দিদি শুনুন, তাই তো বলুন, তারা দিদি বাইরে শোনা গেছে। যাচ্ছে, শোনা যাচ্ছে, বলুন। তাই তো তারা বাংলাদেশে বাইরে ঢুকতে গেছে। গেলে সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে পশ্চিমবঙ্গ। একদম সেটাই, গোসভা পশ্চিমবঙ্গ আচ্ছা, তারা ত্রিপুরা সারা কে দেশে বলেছে? ছড়িয়ে আরে পড়ে। বেশ 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 বেশ, এবার আমি অম্বিকানন্দের কাছে যাব। আমি অম্বিকানন্দের কাছে যাব, কিন্তু তার আগে আমি অম্বিকানন্দ মহারাজের কাছে যাওয়ার আগে শুভেন্দু অধিকারী আজকে যে কথাটা বলেছেন, গোটা বাংলা কিন্তু রিয়াক্ট করছে এই বক্তব্যটা, পার্টিকুলার বক্তব্যটা। আমি একবার শোনাই, সুকন্যা দি আপনাকেও শোনাচ্ছি, আমি অম্বিকানন্দের কাছে যাওয়ার আগে একবার শুনে নি, আবার শুনে নি দরকার হলে। একসাথে লড়বো তো, সবাই মিলে লড়বো, আমরা জিতবো। হিন্দু বাঁচাবো, সংবিধান বাঁচাবো। আর বলবো, আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, जो हमारे साथ
हम उनका साथ सबका विकास बंद करो, नो नीड সংখ্যালঘু মোর্চা। ভালো থাকুন, জয় শ্রীরাম। 3 রাজ্যে হিন্দুরা সংকটে একটা বড় হাওয়া তুলে দিচ্ছে শুভেন্দু অধিকারী, হিমন্ত বিশ্ব শর্মা, কি বলবেন? আরে 3 রাজ্যে ময়ূক আপনি অনেক দূরে চলে গেছেন। আপনি পশ্চিমবঙ্গের কথা বলুন। পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গে প্রবলেমটা কি মালদা, বলছি শুনুন, মালদা, মুর্শিদাবাদ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চল, উত্তর 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চল, এই সব জায়গাতে কিভাবে রাতের অন্ধকারে নদী পেরিয়ে যেখানে কাঁটাতার নেই সেইখানে কিভাবে অনুপ্রবেশ ঘটছে আপনার কোনো ধারণা নেই, কোনো ধারণা নেই। সুকন্যাদি আপনার সময় বললেন, প্লিজ আমাকে একটু বলে নিতে, প্লিজ আমাকে বলে নিতে, ঠিক আছে? তো আজকে অনুপ্রবেশ যে ঘটছে, এই অনুপ্রবেশের কারণে আপনারা কি দেখাচ্ছেন? হঠাৎ করে কলকাতা শহরের মাঝখানে জামাতুল মুজাহিদিনের একজন জঙ্গি ধরা পড়লো এনআইএর তদন্তকারী সংস্থার হাতে। হঠাৎ বর্ধমানে বছরখানেক আগে খাগড়াগড় বিস্ফোরণের সময় জানা গেল কি, ওখানকার পুলিশের প্রশাসনের যিনি মূল কর্মকর্তা মির্জা সাহেব, তিনি বলেন গ্যাস সিলিন্ডার বাস্ট করেছে, সামান্য কিছু না, একটা ঘরোয়া ঘটনা। কিন্তু তারপরে জানা গেল সেখানে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এসে বলল সেখানে একটা জামাত শিবিরের যোগ রয়েছে বিস্ফোরণ কাণ্ডের জন্য। আরে এই সব ঘটনাগুলো ঘটছে, এরকম প্রচুর বিস্ফোরক পেয়েছে সমস্ত জায়গাতে। ঘরের কাছে এই লোকসভার নির্বাচন চলাকালীন আপনারা দেখালেন সন্দেশখালীতে কি অবস্থা, অস্ত্র ভান্ডার, ব্যাপক পরিমাণে অস্ত্রশস্ত্র সিবিআই তারা ওখান থেকে আবিষ্কার করছে। কিভাবে হচ্ছে? রাজ্য পুলিশের সম্পূর্ণরূপে নীরব দর্শকের ভূমিকা এবং প্রশাসনিক মদত, রাজ্যের মুখ্যমন্ত্রীর মদক, এবং ওই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি বলেছেন যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয়, উনি দুধ খাবেন আর আমরা লাথি খাবো, এটা হয়ে গেছে আমাদের সমস্যা। আজকে ওনার কারণেই আজকে দেখুন, আজ থেকে 5 বছর 7 বছর কিংবা 10 বছর আগে এই ধরনের স্টেটমেন্ট কোনো একজন বিধানসভার বিধায়ক করছেন, হুমায়ুন কবির বলছেন এখানে আমরা 30%, ওরা এখানে 70%, ওরা 30%, কেটে 2 ঘন্টার মধ্যে কুচিয়ে ভাসিয়ে দেবো, নো ফোকাস, নো সাসপেন্ড। কোন রকম বিধানসভার একজন স্পিকার রয়েছেন, আমি জানি না উনি খান না, উনি কোন কাজে লাগেন, খায় না মাথায় দেয়, উনি স্পিকার সাহেব কোন রকম ফোকাস বা সাসপেন্ড কিছু করলেন না। আজকে হুমায়ুন কবিরের পর সেই একই পন্থায় হাঁটছে চোপড়াতে জেসিবির যিনি ঠাকুরদা, তিনি ওখানকার বিধায়ক, তিনি হামিদুর সাহেব, তিনি বলছেন মুসলিম রাষ্ট্রে এ ধরনের ঘটনা ঘটতে পারে। আর নবতম সংযোজন দেখালেন আপনারা, জনাব ফিরহাদ হাকিম কখনো বলছেন মিনি পাকিস্তান বানিয়ে দিয়েছেন কলকাতাতে, যে কলকাতাতে রাজাবাজার, মল্লিকপুর, মেটিয়াবুরুজ, মমিনপুর, একবালপুরে হকার উচ্ছেদ করার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের নেই। ওনার হকার উচ্ছেদ করার ক্ষমতা কোথায় আছে? যোগুবাজারে আছে, ঢাকুরিয়াতে আছে। ওনার উচ্ছেদ করার ক্ষমতা গড়িয়াহাটে আছে। ওনার উচ্ছেদ করার ক্ষমতা রাজাবাজার, মল্লিকপুর, মেটিয়াবুরুজে নেই, যেখানে আজকে উচ্ছেদ করা শুরু করলে পরে আমি চ্যালেঞ্জ করে আপনার এই নিউজ মিডিয়ার মাধ্যমে, কিন্তু রাজাবাজারের দিকেও হয়েছে ওই রকমই হয়েছে আইওয়াসের মতো। আরে ওখানে যদি তদন্ত করা হয়, ওখানে যদি তদন্ত করা হয় জানা যাবে অস্ত্র ভান্ডার ব্যাপক পরিমাণে মজুদ হয়েছে, যার জন্য তো মিনি পাকিস্তান হয়েছে। আর সেই জন্য, আর তার থেকেও বড় কথা, আজকে এই অনুপ্রবেশ, শরণার্থী ইত্যাদি নিয়ে আলোচনা করছি, এই মমতা বন্দ্যোপাধ্যায় আজকের মুখ্যমন্ত্রী, ইনি তো সেই লোকসভাতে ডেপুটি স্পিকারের মুখে কাগজ ছুড়ে মেরেছিলেন না, যিনি বলেছিলেন সিপিএম রাতের অন্ধকারে জাল রেশন কার্ড বানিয়ে দিচ্ছে, রাতের অন্ধকারে অবৈধ ভোটার আমদানি করছে, লজ্জা করে না? আজকে তিনি সেই সিপিএম এর দেখানো পথে, সিপিএম এর মার্ক্সবাদের বাধ্য ছাত্রী হয়ে তিনি আজকে কি আচরণ করছেন? এখানে অনুপ্রবেশকারীদেরকে ঢুকিয়ে রোহিঙ্গাদের স্বর্গরাজ্য করছেন। আর রোহিঙ্গাদের স্বর্গরাজ্যের কথা বলছেন, এই ঘরের কাছে দমদম এয়ারপোর্টের পাশে, বরানগর মেট্রো স্টেশনের পাশ দিয়ে চলে যান, দেখতে পাবেন ময়লা ফেলার বিরাট বড় একটা স্টোর, তার পেছনেই রয়েছে রোহিঙ্গা বস্তি। চলে যান ঘরের কাছে। এই রোহিঙ্গা বস্তি বছর 5 আগে ছিল না। বিরাটির মানুষ থেকে শুরু করে ওখানকার যারা মধ্যম গ্রামের মানুষ, তারা বিরক্ত হয়ে গেছে ওই রোহিঙ্গা বস্তির কারণে। ওই সন্নিকটস্থ অঞ্চলের মানুষেরা তারা তিতি বিরক্ত। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণের রাজনীতি, এক অমেবাদ দ্বিতীয়, পশ্চিম বাংলাকে পাকিস্তান, কাশ্মীর। আমি মানুষদের কাছে যাব, কিন্তু মানুষদের কাছে যাওয়ার আগে আবার শুভেন্দু অধিকারী ঠিক আরেকটি অংশতে কি বলেছিলেন একবার শুনবো। উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ মাইনরিটি মুসলিম প্রণ ছিল, স্বাধীনতার সময়ও ছিল, স্বাধীনতার পরেও এসেছে, আমাদের তো কোনো বক্তব্য নেই। কিন্তু আজকে 9টা জেলা, তার ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে কেন? দক্ষিণ 24 পরগনার অবস্থা এটা হয়েছে কেন? এরা কারা? এরা তো ভারতীয় মুসলিম নয়, এরা হচ্ছে কমপ্লিটলি অনুপ্রবেশকারী, এবং এদেরকে ঢুকিয়েছে আগে সিপিএম ভোটের জন্য, আর এখন তৃণমূল সেটাকে পুরো ভরিয়ে দিয়েছে।
মানুষদাই ডেমোগ্রাফিক চেঞ্জ বা জনবিন্যাসের পরিবর্তন, বিদেশিরা এসে অন্য ধরনের ভাষা আরোপ করে দেওয়া, অন্য ধরনের খাদ্যাভ্যাস আরোপ করে দেওয়া, কথা বলা, পোশাক আশাক পরা, চারপাশটা একেবারে আলাদা করে দেওয়া, এবং একটা পয়েন্টের পর আমাদের প্রাচীন সভ্যতায় যে ছিল, আপনারা কাশ্যপ মুনির কাশ্মীরের কথা আমি বলছিলাম, সেখানকার কাশ্মীরিয়াত আবারও বলছি, সেখানকার হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মানুষ দু সম্প্রদায় বিপদে পড়েছিল যখন বাইরে থেকে এসে অন্য ধরনের সংস্কৃতি আরোপ করা হয়েছিল এবং তারপর তাদেরই বিতাড়িত করা হয়েছিল বা খুন করে দেওয়া হয়েছিল। বাংলার জন্য এটা কতটা বিপজ্জনক এবং আদৌ কি হচ্ছে এটা? বাংলা এবং বাঙালি জাতি শুধু নয়, তার সভ্যতা এবং সংস্কৃতি চরম বিপদের মুখে দাঁড়িয়ে আছে এবং এই বাংলাকে আমরা দেখতে অভ্যস্ত নই। কিভাবে বদলে যাচ্ছে সবকিছু, তার জন্য বিরাট গবেষণা করার কিছু দরকার নেই। সামান্য কিছু বিষয় যদি আমরা নজর রাখি তাহলে বুঝতে পারবো যে কিভাবে বাংলার সংস্কৃতি বদলে যাচ্ছে। এবং এই মুহূর্তে বাঙালি যদি সাবধান না হয় তাহলে বাঙালি সংস্কৃতি যেভাবে বাংলাদেশে বিপন্ন হয়েছে সেইভাবেই পশ্চিমবঙ্গে বিপন্ন হবে। আমরা একসময় ছোটবেলায় কবিতায় পড়তাম, যশোর নগরধাম প্রতাপ আদিত্য নাম মহারাজ বঙ্গজ কায়স্থ। বাংলাদেশের যশোর ছিল প্রতাপাদিত্যের রাজধানী, সেটা আর নেই। বাংলাদেশের ঢাকা থেকে 30 কিলোমিটার দূরে পানাম সিটি বলে একটা শহর ছিল, যেটা এখন পরিত্যক্ত, গেলে চোখ দিয়ে কান্না পাবে। এখন বাংলা বাঙালি এই রোহিঙ্গা প্রভাবে বাংলার সংস্কৃতি কিভাবে বিপন্ন হচ্ছে সেটা দেখতে গেলে তোমাকে কতগুলো গ্রামে গেলেই হবে। কাশেমদা এবং অম্বিকানন্দ মহারাজ 24 পরগনার কথা বলছিলেন। 24 পরগনার বিভিন্ন এলাকায় রোহিঙ্গাদের প্রভাবে এখন প্রকাশ্যে গরু কেটে ঝুলিয়ে রাখা হয়, যা 15 বছর আগে হতো না। এটা বাঙালির সংস্কৃতি ছিল না। বাংলাতে আমরা হিন্দু মুসলমান মিলেমিশেই ছিলাম। আমার আগের যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা স্কুলে জয়েন করেছিল তার মধ্যে অন্তত 3 জন মুসলিম শিক্ষক, আমার যারা সিনিয়র ছিলেন স্কুলে, তারা ধুতি পাঞ্জাবি পরে আসতেন, তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করতাম। এখন এই রোহিঙ্গাদের প্রভাবে এত উগ্রতা বাড়ছে গ্রামগঞ্জে যে শরীয়তি আইন চালু হচ্ছে। কেন হবে? আমি গত 2 বছরে 2টি মেয়ের পড়াশোনার দায়িত্ব নিয়েছিলাম। 2টি মুসলিম মেয়ে, তাদের নাম করছি না। তারা তাদের গ্রাম থেকে আমার স্কুলে আসতো বোরখা পরে, গেটে সেই বোরখা খুলে ব্যাগে ভরে নিত। তো আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম এটা কেন? তারা বলেছিল যে গ্রামে শরীয়তি আইন চালু হয়েছে, বোরখা না পরে বেরোনো যাবে না। এটা বাংলার সংস্কৃতি নয়। আমরা স্কুল কলেজে পড়েছি, কে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে পশ্চিমবঙ্গের স্কুল কলেজে এখন বোরখা পরা হিজাব পরা নিয়ে যে বিতর্ক চলছে 40 বছর আগে সেটা ছিল? আমাদের সঙ্গে যে মেয়েরা কলেজে পড়তো মুসলিম মেয়েরা, তারা সরস্বতী পুজোর আলপনা দিত, তারা সরস্বতী পুজোর প্রসাদ খেত। এখন গ্রামের ধর্মীয় উগ্রতা যে মেয়েদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে যে তারা যেন সরস্বতী পুজোয় অংশগ্রহণ না করে, তারা যেন সরস্বতী পুজোয় প্রসাদ না খায়। 1910 সালে বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র একটা বই লিখেছিলেন যে বাংলার সংস্কৃতি যখন বিপন্ন তখন বাঙালিরা এটা নিয়ে গবেষণা করতে ব্যস্ত যে কাক ডাকলে কি আমাদের খারাপ হবে। এখন এই ভয়ঙ্কর বিপদের দিনেও যদি বাঙালি চোখ বন্ধ করে থাকে তাহলে বাঙালি আরো সংকটে পড়বে, বাঙালির সংস্কৃতি বিপন্ন হবে। একদম একদম, এবং ঠিক সেই জায়গা থেকে বিবিধ মতামত নেই। একদম একদম একদম, এবং তার পাশাপাশি আজ বারবার যে কথাগুলো বলা হচ্ছিল এবং সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আদি বাসিন্দারাই কি দুয়োরানি, ছোটবেলায় দুয়োরানি সুরানির গল্প শুনেছিলাম, আজকে কোথাও গিয়ে যেন মনে হচ্ছে যারা আদি বাসিন্দাই বাংলার, আমি সোশ্যাল মিডিয়াতে জিজ্ঞেস করেছিলাম, তারাই যেন দুয়োরানি, তারাই যেন একেবারে প্রান্তিক, বর্জন করে দেওয়া যায় যাদের, তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া যায়। এই মুহূর্তে ওপিনিয়ন পোল, সে পোলে কে কোন শতাংশ বেছে নিচ্ছেন? ফেসবুকে এই মুহূর্তে 84% মানুষ হ্যাঁ বলছেন, 16% মানুষ না বলছেন। ইউটিউবে 94% মানুষ হ্যাঁ বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আদি বাসিন্দা যারা, তারাই দুয়োরানি, আর যারা বিদেশ থেকে আসছে আমাদের জমি কেড়ে নিতে, আমাদের খাবার দাবার চাকরি কেড়ে নিতে, তারাই যেন মণিমাণিক্য সব। ইউটিউবে 94% বলছেন হ্যাঁ এবং 6% বলছেন না। এক্স স্যান্ডেলে 87% বলছেন হ্যাঁ এবং 13% বলছেন না। ওরা একই বৃন্তে 2টি কুসুম, হিন্দু মুসলমান।
এই বাংলাতেই লেখা হয়েছিল, এই বাংলাতেই জসিমউদ্দিন লিখেছিলেন, এই বাংলাতেই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। কিন্তু সেই বাংলা হঠাৎ করে যদি বদলে যায় এবং কাশ্মীরের মতন সেই বাংলাতে একদিন হঠাৎ করে যদি মাইকে মাইকে অ্যানাউন্স হতে শুরু করে যে পালিয়ে যাও, ধর্মান্তরিত হও, আর যদি ধর্মান্তরিত না হও নিজে মারা যাও কিন্তু নিজের মা বোনকে রেখে যাও, তাহলে হয়তো বিপজ্জনক। এবং আবারও বলছি, এই বিপদটা শুধুমাত্র হিন্দু মুসলিমের নয়, এই বিপদটা বাংলার, এই বিপদটা বাঙালির। সুতরাং সেই জায়গা থেকে চোখে চোখ রেখে প্রশ্নগুলো করে যেতে হবে এবং একটা ছোট্ট বিরতি নিতে হবে। বিরতির পর আমি ফিরছি, ময়ূখ সঙ্গে থাকুন।